আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনের 23 এবং প্রেসির 3 দেখব এবং তার সাথে সাথে বাংলার একটা সারাংশ এবং একটা বঙ্গানুবাদ দেখব। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে প্রতিদিনকার ক্লাসের মতো আমরা আজকেও 100 লাইকের টার্গেট রাখছি। আশা করছি আপনারা খুব শীঘ্রই করে দেবেন। যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে যুক্ত হয়ে যান। তাহলে আমরা ডেলি বেসিকে যে সমস্ত হোম টাস্ক এবং তার যে প্রিভিয়াস আপডেটস এবং অ্যানাউন্সমেন্ট সেগুলোও কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে ট্রান্সলেশন প্যাসেজটা আছে এটা বারংবার ভালো করে পড়ে নিন, তারপরে আমরা এগোবো। ঠিক আছে, পড়া হয়েছে, বুঝতে পারছেন কিভাবে কি বলা হচ্ছে? দেখুন আমরা এগোই। কি বলা হচ্ছে দেখুন, ফার্স্ট লাইনটা কি বলছে ভালো করে বুঝবেন। এখানে এখানে কি বলা হচ্ছে দেখুন, এখানে বলছে কিছুকাল পরে, তাহলে কিছু কাল পরে বলেছে, কিছু দিন পরে কিন্তু বলেনি। কাল মানে কিন্তু সময়। ঠিক আছে, তাহলে কিছু কাল পরে মানে কি আফটার সাম টাইম। ঠিক আছে, এরকমটাই কিন্তু আপনাকে লিখতে হবে। ঠিক আছে, কিছু কাল পরে ঝাঁসির রাজা গঙ্গাধর রাওয়ের সঙ্গে মনুর বিয়ে হলো। তাহলে কার বিয়ে হয়েছিল? মনুর বিয়ে হয়েছিল। তাহলে হয়েছিল বিষয়টা কিন্তু আপনাকে পাস্ট ইনডিফিনাইটে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এবং মারাঠি নিয়ম অনুসারে শ্বশুর গৃহে মনুর নতুন নাম হলো লক্ষ্মীবাই, মানে নতুন নাম হয়েছিল লক্ষ্মীবাই। পুরো বিষয়টাকে কিন্তু আপনাকে পাস্টে লিখতে হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে কিভাবে কি করতে হবে? তাহলে কিছুকাল পরে মানে আফটার সাম টাইম, এরকমভাবেই কিন্তু আমরা শুরু করব। দেখুন কিভাবে কি করা হচ্ছে ভালো করে বুঝবেন। দেখুন কি করা হলো, তাহলে কিছুকাল পরে আমরা লিখলাম আফটার সাম টাইম। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখুন কি করা হচ্ছে, বলা হলো কি ঝাঁসির রাজা গঙ্গাধর রাওয়ের সঙ্গে মনুর বিয়ে হয়েছিল। তাহলে মনু বিয়ে হয়েছিল, এই যে ব্যাপারটা আমরা কেমনভাবে লিখছি, মনু গট ম্যারেড। ঠিক আছে, মনু গট ম্যারেড মানে মনুর বিয়ে হয়েছিল কার সাথে, মানে মনু গট ম্যারেড টু গঙ্গাধর রাও, গঙ্গাধর রাওয়ের সাথে মনুর বিবাহ হয়েছিল। ঠিক আছে, পাস্ট ইন্ডিপেন্ডেন্টে কিন্তু বিষয়টাকে লিখলাম। ঠিক আছে, তারপরে দেখুন এই গঙ্গাধর রাওটাকে সেটাকে কমা দিয়ে লিখলাম দি কিং অফ ঝাঁসি। ঠিক আছে, বিষয়টা বোঝা গেছে? তাহলে কিভাবে কি করা হলো ভালো করে বুঝবেন। কি করা হলো, যে ঝাঁসির রাজা গঙ্গাধর রাও, এই বিষয়টাকে আমরা এরকমভাবে লিখলাম কি দি কিং অফ ঝাঁসির লাস্টে কমা দিয়ে লিখলাম। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? আচ্ছা তারপরে দেখুন এবং মারাঠি নিয়ম অনুসারে, তাহলে মারাঠি নিয়ম মানে অর্থাৎ মারাঠি বা মারাঠা কাস্টম। ঠিক আছে, সেই অনুযায়ী তাই লেখা হলো অ্যান্ড অ্যাকর্ডিং টু দি মারাঠা কাস্টম। ঠিক আছে, বোঝা গেল? তারপরে দেখুন শ্বশুর গৃহে মনুর নতুন নাম হলো লক্ষ্মীবাই। তাহলে শ্বশুর গৃহে মনুর নতুন নাম হয়েছিল, তাই না, মানে মনু নতুন নাম পেয়েছিল, তাই না? তাহলে দেখুন সেভাবে কীভাবে লিখছি বিষয়টাকে, মনু গট আর নিউ নেম, মানে মনু একটা নতুন নাম পেয়েছিল, সেই নামটা কি সেটা কমা দিয়ে লিখলাম লক্ষ্মীবাই। ঠিক আছে, কোথায় পেয়েছিল? ইনার ফাদার ইন লস হাউস, মানে তার শ্বশুর বাড়িতে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু আমরা পাস্ট ইনডিফিনাইটেই কিন্তু লিখলাম। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড সেন্টেন্সটা দেখুন কি বলা হচ্ছে, এখানে ভালো করে বুঝবেন। এখানে কি বলা হলো, 18 বছর বয়সে তার একটি পুত্র জন্মে। তার মানে কি? তার মানে হচ্ছে 18 বছর বয়সে তিনি একটা পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। ঠিক আছে, এরকমভাবে আমরা লিখবো, তাহলে পাস্ট ইনডিফিনাইটে লিখবো। আচ্ছা কিন্তু অল্পকাল পরেই আবার সেই অল্পকাল আসছে, তাহলে অল্পকাল মানে অল্প সময় পরে। ঠিক আছে, তা কিন্তু অল্পকাল পরেই তার মৃত্যু হয়। তাহলে বিষয়টাকে আমরা কীভাবে করবো, দেখুন কীভাবে কী করা হচ্ছে ভালো করে বুঝবেন। কি করা হলো, অ্যাট দি এজ অফ 18 মানে 18 বছর বয়সে। ঠিক আছে, তার একটি পুত্র জন্মে, তার মানে কি সেন্সটাকে ধরে লিখুন যে তিনি একটি পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। ঠিক আছে, পাস্ট ইন্ডিফিনাইটে লিখবো। দেখুন সি গেভ বার্থ মানে তিনি জন্ম দিয়েছিলেন, টু আ সান মানে একটা পুত্রের জন্ম দিয়েছিলেন। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সি গেভ বার্থ টু আ সান, একটা তিনি পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। বোঝা গেছে? কিন্তু তাহলে লেখা হলো বাট অল্পকাল পরেই অর্থাৎ আফটার সাম টাইম তার মৃত্যু হয়, মানে হি ডায়েড মানে সেই পুত্র সন্তানটা মারা যায়। পাস্ট ইন্ডিফিনাইটে কিন্তু বিষয়টাকে আমরা লিখলাম। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে তাহলে? আচ্ছা আচ্ছা তাহলে পরবর্তী সেন্টেন্সে দেখুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো পুত্র শোকের আঘাত সামলাবার পূর্বেই তার স্বামী গঙ্গাধর রাওয়ের মৃত্যু হলো। তাহলে কার মৃত্যু হয়েছিল? তার স্বামী গঙ্গাধর রাওয়ের মৃত্যু হয়েছিল। এই বিষয়টাকে আমরা ফার্স্ট লিখবো, তার মানে কে মারা গিয়েছিল, মানে তার স্বামী মারা গিয়েছিল। তাহলে এইটাই আমরা সাবজেক্ট হিসেবে ফার্স্ট লিখবো। দেখুন কিভাবে বলা হলো, হার হাজব্যান্ড তার নামটা কি কমা দিয়ে লিখলাম গঙ্গাধর রাও ডায়েড মানে মারা গিয়েছিলেন। ঠিক আছে, পাস্ট ইন্ডিফিনিট বিষয়টাকে লেখা হলো। ঠিক আছে, কখন মারা গিয়েছিলেন? বিফোর আগে, কিসের আগে? বিফোর শি কুড রিকভার ফ্রম দি শক অফ হার সানস ডেথ, মানে তার মানে কি বিফোর মানে পূর্বে, কিসের পূর্বে? শি কুড রিকভার মানে তার সামলাবার পূর্বে, তার সেরে ওঠার পূর্বে, তার রিকভার করার পূর্বে, কিসের? ফ্রম দি শক মানে আঘাতের, কি আঘাতের? অফ হার সানস ডেথ তার
যে সন্তান, সেই সন্তানের বা পুত্র শোকের যে মৃত্যুর যে শোক সেইটা সামলাবার পূর্বেই কিন্তু তার স্বামীর মৃত্যু হয়েছিল। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। এইভাবেই কিন্তু আমরা বিষয়টাকে পাটে পাটে করলাম। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য করুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো মৃত্যুর পূর্বে গঙ্গাধর রাও এক পোষ্যপুত্র গ্রহণ করেন, মানে গ্রহণ করেছিলেন। ঠিক আছে, মানে মৃত্যুর পূর্বে, তাহলে বিফোর হিজ ডেথ এরকমভাবে লিখবো। কে গ্রহণ করেছিলেন? গঙ্গাধর রাও। তাহলে গঙ্গাধর রাও এখানে সাবজেক্ট। ঠিক আছে, মানে এবারে গ্রহণ করেছিলেন মানে পোষ্যপুত্র গ্রহণ করা অর্থাৎ অ্যাডপ্ট করা, তাহলে অ্যাডপ্টেড লিখবো। ঠিক আছে, বোঝা যাচ্ছে। তাহার নাম দামোদর রাও, মানে তার নাম রাখা হয়েছিল দামোদর রাও, এরকমভাবে আমরা লিখবো। ঠিক আছে, দেখুন কিভাবে লেখা হচ্ছে, ভালো করে ফলো করবেন। কি বলা হলো? মৃত্যুর পূর্বে, তাহলে বিফোর হিজ ডেথ মানে তার মৃত্যুর পূর্বে গঙ্গাধর রাও সাবজেক্ট, অ্যাডপ্টেড ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট ইনডিফিনিটে আমরা বিষয়টাকে লিখছি। তাহলে গঙ্গাধর রাও অ্যাডপ্টেড আসান, একটা পোষ্যপুত্র গ্রহণ করেছিল। হু ওয়াজ নেমড, এই সানটার সঙ্গে কিন্তু হুটা রেফার হচ্ছে। তাহলে হু ওয়াজ নেমড মানে যার নাম রাখা হয়েছিল কি? দামোদর রাও। বোঝা গেল বিষয়টা? তাহলে কি করা হলো? বিফোর হিজ ডেথ মানে তার মৃত্যুর পূর্বে, পাস্ট ইনডিফিনিটে লিখছে এইবারে, গঙ্গাধর রাও অ্যাডপ্টেড আ সান, গঙ্গাধর রাও একটা সান মানে পুত্র, পোষ্যপুত্র গ্রহণ করেছিলেন। হু ওয়াজ নেমড, পাস্ট ইনডিফিনিটে প্যাসিভ করা হলো, এই হুটা কিন্তু সানকে রেফার করছে। তাহলে হু ওয়াজ নেমড মানে যার নামকরণ করা হয়েছিল বা যার নাম রাখা হয়েছিল কি? দামোদর রাও। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তাহলে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো এবার আঘাত এলো ইংরেজ সরকারের কাছ থেকে। তাহলে এবার বলতে দিস টাইম কিন্তু লিখবেন না। ঠিক আছে, এরকমভাবে লিখবেন কি? দি নেক্সট মানে পরবর্তী আঘাতটা এলো। ঠিক আছে, এবার আঘাত এলো ইংরেজ সরকারের কাছ থেকে। এবারটাকে না লিখে, এবারটা করলে কিন্তু সেন্সটা কিন্তু কাজ করবে না। সেন্সটাকে ধরে এরকমভাবে করবেন যে কি পরবর্তী আঘাত এলো ব্রিটিশ সরকারের কাছ থেকে, এরকমভাবে কিন্তু আমরা লিখবো। ঠিক আছে, তার মানে কি দেখুন কিভাবে করা হচ্ছে, বিষয়টা ভালো করে ফলো করুন। কি করা হলো? দি নেক্সট কো কেম ফ্রম, মানে দি নেক্সট কো মানে কি? পরবর্তী আঘাত। ঠিক আছে, দি নেক্সট কো মানে পরবর্তী আঘাত, কেম ফ্রম এসেছিল, কোথা থেকে এসেছিল? দি ব্রিটিশ গভর্নমেন্ট মানে ইংরেজ সরকারের কাছ থেকে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে। তাহলে কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিটে কিন্তু বিষয়টাকে এরকমভাবে লিখলাম, এই যে এবার আঘাত এলো এই বিষয়টাকে কিন্তু আমরা কেমনভাবে করলাম যে পরবর্তী আঘাতটা এসেছিল ইংরেজ সরকারের কাছ থেকে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে তাহলে? আচ্ছা, লাস্ট লাইনটা দেখুন কি বলা হচ্ছে এখানে, ভালো করে বুঝবেন কি বলা হলো। এখানে বলছে পোষ্যপুত্রের রাজা হবার অধিকার নেই, এই অজুহাতে বড়লাট লর্ড ডালহৌসি লক্ষ্মীবাইয়ের কাছ থেকে ঝাঁসি কেড়ে নিলেন। তাহলে কে কেড়ে নিয়েছিলেন? বড়লাট কেড়ে নিয়েছিলেন লর্ড ডালহৌসি। তাহলে লর্ড ডালহৌসিকে আমরা সাবজেক্ট হিসেবে করব। ঠিক আছে, দেখুন কিভাবে করা হলো, কিভাবে লিখছি ভালো করে ফলো করুন। গভর্নর লর্ড ডালহৌসি মানে বড়লাট লর্ড ডালহৌসি। ঠিক আছে, কেড়ে নিয়েছিলেন, পাস্ট ইনডিফিনিটে লিখছি, তাই স্ন্যাশড মানে কেড়ে নিয়েছিলেন। কি কেড়ে নিয়েছিলেন? স্ন্যাশড ঝাঁসি, ঝাঁসি কেড়ে নিয়েছিলেন। ঠিক আছে, কার থেকে? ফ্রম লক্ষ্মীবাই, লক্ষ্মীবাইয়ের কাছ থেকে। ঠিক আছে, কি অজুহাতে? অন দি এক্সকিউজ দ্যাট, এই অজুহাতে যে, কি অজুহাতে? দি অ্যাডপ্টেড সান মানে পোষ্যপুত্র, দি অ্যাডপ্টেড সান হ্যাড নো রাইট মানে তার কোনো অধিকার নেই কিসে? টু দি থ্রোন মানে রাজা হওয়ার। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে কিভাবে করলাম দেখুন, আর একবার ভালো করে ফলো করুন কি বলা হচ্ছে। কি বলা হলো? যেহেতু এখানে কে কেড়ে নিয়েছিলেন? গভর্নর জেনারেল মানে গভর্নর লর্ড ডালহৌসি তিনি কেড়ে নিয়েছিলেন, তাই তিনি হলেন সাবজেক্ট। তাই আমরা সাবজেক্ট হিসেবে ফার্স্ট লিখলাম কি? গভর্নর লর্ড ডালহৌসি। ঠিক আছে, কেড়ে নিয়েছিলেন, তাহলে আমরা পাস্ট ইনডিফিনিটে লিখছি, তাই স্ন্যাশড লিখলাম। স্ন্যাশড ঝাঁসি মানে ঝাঁসি কেড়ে নিয়েছিলেন, কার থেকে কেড়ে নিয়েছিলেন? ফ্রম লক্ষ্মীবাই, লক্ষ্মীবাইয়ের কাছ থেকে। কি অজুহাতে? অন দি এক্সকিউজ দ্যাট, এই অজুহাতে যে দি অ্যাডপ্টেড সান মানে পোষ্যপুত্রের হ্যাড নো রাইট মানে কোনো অধিকার নেই টু দি থ্রোন মানে রাজা হওয়ার। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবেই কিন্তু আমরা আমাদের এই যে ট্রান্সলেশন প্যাসেজটা ছিল, এই ট্রান্সলেশন প্যাসেজটা আমরা কমপ্লিট করে ফেললাম। আপনাদের যদি এখনও পর্যন্ত এই ট্রান্সলেশন প্যাসেজে প্রবলেম থেকে থাকে, তাহলে এই ক্লাসটা কিন্তু প্রথম থেকে দেখুন, অবশ্যই কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী যে হোম টাস্কটা ছিল সেটা কি ছিল দেখুন। সেটা একটা প্রেসি লিখতে দেওয়া ছিল। বিষয়টাকে আপনারা ভালো করে ভিডিওটাকে পজ করে বারংবার পড়ুন, পড়ে মানে বোঝার চেষ্টা করুন কি বলছে, তারপরে আমরা চেষ্টা করছি মানেটাকে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, বুঝতে পারছেন নিশ্চয়ই কি বলা হচ্ছে। দেখুন কি বলা হচ্ছে একবার দেখানো যাক। বলছে কি one day মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর কেম টু আ বেয়ার পিস অফ ল্যান্ড।
মানে একদিন মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর কেম টু আ মানে এসেছিল কোথায়, টু আ বেয়ার পিস অফ ল্যান্ড। বেয়ার মানে সাধারণত নগ্ন বা খালি হয়ে থাকে, ঠিক আছে, কিন্তু এখানে বেয়ার মানে আপনি বলতে পারেন কি যে অরক্ষিত একটা ব্যাপার, ঠিক আছে। তাহলে অরক্ষিত একটা জমিতে তিনি এসেছিলেন ইন কোর্স অফ হিজ ট্রাভেলস, মানে ভ্রমণরত অবস্থায়। মানে একদিন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ভ্রমণরত অবস্থায় একটি অরক্ষিত জমিতে এসেছিলেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন অনলি টু বিগ ট্রিজ গ্রিউ আপন ইট, মানে কেবলমাত্র দুটো বড় গাছই এর উপরে বেড়ে উঠেছিল বা জন্মেছিল, ঠিক আছে। তারপর দেখুন হি লাইকড দি প্লেস ভেরি মাচ, মানে সে প্লেসটাকে খুব পছন্দ করেছিল, বিকজ কারণ ইট ওয়াজ সো লার্জ, এটা প্রচণ্ড বড় ছিল, অ্যান্ড সো ফার অ্যাওয়ে ফ্রম আ সিটি, এবং শহর থেকে কিন্তু অনেকটাই দূরে। মানে তিনি জায়গাটিকে খুব পছন্দ করেছিলেন কারণ এটি খুব বড় ছিল এবং শহর থেকে অনেকটা দূরে ছিল, ঠিক আছে। তারপরে দেখুন হি ফেল্ট দ্যাট, তিনি অনুভব করেছিলেন কি ইট উড বি আ ভেরি গুড প্লেস ইন হুইচ ওয়ান কুড থিঙ্ক অ্যাবাউট গড, মানে তিনি অনুভব করেছিলেন যে এটা খুব ভালো জায়গা হবে যেখানে কেউ ঈশ্বর সম্পর্কে বা ঈশ্বরকে নিয়ে ভাবতে পারবে, ঠিক আছে। তারপরে দেখুন ইট ইজ সেড দ্যাট, মানে এমনটা কথিত আছে যে কি হি স্যাট ডাউন ইন দি শেড অফ ওয়ান অফ দি ট্রিজ, মানে তিনি সেই গাছগুলোর মধ্যে একটা গাছের তলায় বসেন, অ্যান্ড লেট হিজ থটস গো, এবং তার যে চিন্তাভাবনা সেটাকে তিনি অগ্রসর করে দিয়েছিলেন টু গডের প্রতি, অ্যান্ড গুড ওয়ার্কস, এবং ভালো কাজের প্রতি। মানে কি কথিত আছে যে তিনি একটি গাছের ছায়ায় বসে তার চিন্তাভাবনাকে ঈশ্বর এবং ভালো কাজের দিকে অগ্রসর করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন হি অ্যাট ওয়ান্স, মানে তিনি তৎক্ষণাৎ মেড আপ হিজ মাইন্ড, তিনি মনস্থির করলেন, কি করলেন, টু বাই দি ল্যান্ড, মানে জমিটা কিনে ফেলার, অ্যান্ড বিল্ড অ্যান আশ্রম দেয়ার, এবং সেখানে একটা আশ্রম তৈরি করার চিন্তাভাবনা নিলেন, ঠিক আছে। তিনি তৎক্ষণাৎ জমিটি কেনার ও সেখানে একটি আশ্রম তৈরি করার মনস্থির করেছিলেন, ঠিক আছে। তারপরে দেখুন হি বট ইট, সে সেটাকে কিনে ফেলেছিল, অ্যান্ড কল্ড দি হাউস শান্তিনিকেতন, এবং সেই যে আশ্রম বা বাড়ি সেটা কিন্তু শান্তিনিকেতন নাম দেওয়া হয়। তিনি জায়গাটি কিনে ফেলেছিলেন এবং বাড়িটি বা আশ্রমটির নাম দিয়েছিলেন শান্তিনিকেতন, ঠিক আছে। তারপরে দেখুন হি প্ল্যান্টেড ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার গার্ডেন্স অ্যান্ড ফ্রুট গার্ডেন্স, মানে তিনি সেখানে গাছ রোপণ করেছিলেন এবং ফুলের বাগান ও ফলের বাগান কিন্তু তৈরি করেছিলেন, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে যখন বিষয়টাকে ভালো করে বুঝেছেন তখন চেষ্টা করুন যে এর মধ্যে কি বলতে চাইছে একটু বোঝার। এখানে কিন্তু কি বলতে চাইছে, এখানে শান্তিনিকেতন যে তৈরি, সেই শান্তিনিকেতন তৈরির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটাই কিন্তু এখানে বিশ্লেষণ করে বলা হলো। তার মানে একদিন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি কি করেছিলেন, তিনি একটা বড় একটা নগ্ন বা একটা অরক্ষিত কিন্তু একটা জায়গা তিনি দেখতে পেয়েছিলেন তার ভ্রমণরত অবস্থায়, এবং তিনি তৎক্ষণাৎ তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়েছিলেন সেটাকে কিনে ফেলার এবং সে তার উপরে একটি আশ্রম তৈরি করার, কারণ তিনি ভেবেছিলেন যে সেই জায়গাটাই হচ্ছে সব থেকে সুইটেবল একটা জায়গা গডের ওয়ার্শিপ করার জন্য, ঠিক আছে। এবং সেই যে আশ্রমটা তিনি তৈরি করেছিলেন সেখানে, সেই আশ্রমটা তিনি নাম দিয়েছিলেন কি শান্তি নিকেতন, ঠিক আছে। এই বিষয়টাই বলতে চাইছে, তাই না? তাহলে বিষয়টাকে যখন আপনারা ভালো করে বুঝেছেন তখন চেষ্টা করুন একটা এর সুইটেবল টাইটেল দেওয়ার। দেখুন আমরা টাইটেলটা কিভাবে দিচ্ছি ভালো করে ফলো করবেন। কি বলা হচ্ছে এখানে বলা হলো, দেখুন দি কনটেক্সট অফ দি এস্টাবলিশমেন্ট অফ শান্তিনিকেতন, মানে শান্তিনিকেতন তৈরির যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটাই কিন্তু এখানে বলা হলো। তার মানে কি দি কনটেক্সট, ভালো করে বুঝবেন, দি কনটেক্সট মানে প্রেক্ষাপট, কিসের প্রেক্ষাপট, অফ দি এস্টাবলিশমেন্ট মানে তৈরির প্রেক্ষাপট বা স্থাপনের প্রেক্ষাপট, কিসের, অফ শান্তিনিকেতন যে এস্টাবলিশমেন্ট বা শান্তিনিকেতন যে তৈরি হয়েছে তার একটা প্রেক্ষাপট কিন্তু এখানে বলা হয়েছে। সেই কারণেই কিন্তু আমরা এইরকমভাবে কিন্তু টাইটেলটাকে দিলাম, ঠিক আছে। বোঝা গেছে তাহলে টাইটেলটা কেন দিলাম? আচ্ছা, তারপরে দেখুন আমরা আনসারটা কীভাবে লিখছি ভালো করে বুঝবেন, কি বলা হচ্ছে প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করবেন। দেখুন কি বলা হচ্ছে, ওয়ান ডে মানে একদিন, মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর মানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ফাউন্ড মানে খুঁজে পেয়েছিলেন বা দেখতে পেয়েছিলেন কি লার্জ বেওর ল্যান্ড মানে একটা দীর্ঘ এবং অরক্ষিত একটা জায়গা, উইচ ওয়াজ ফার অ্যাওয়ে যেটা কিনা অনেকটা দূরে ছিল, ফ্রম দি টাউন শহর থেকে, ঠিক আছে। অ্যান্ড ডিসাইডেড এবং স্থির করেছিলেন টু বাই দি ল্যান্ড সেই জমিটিকে কিনে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন, ঠিক আছে। অ্যাজ কারণ হি রিয়েলাইজড দ্যাট তিনি উপলব্ধি করেছিলেন যে ইট ওয়াজ কমপ্লিটলি সুইটেবল, এটা সম্পূর্ণভাবে সুইটেবল ফর ওয়ার্শিপিং অফ গড, মানে গডের উপাসনা করার জন্য কিন্তু এটা সব থেকে ভালো একটা জায়গা তিনি উপলব্ধি করেছিলেন, ঠিক আছে। তারপর দেখুন হি বিল্ড অ্যান আশ্রম, তিনি একটা আশ্রম তৈরি করেছিলেন কল্ড শান্তিনিকেতন, যার নাম কিনা শান্তিনিকেতন, ঠিক আছে।
বিষয়টা বোঝা গেছে? তাহলে আপনাদের যাদের এখনো পর্যন্ত প্রেসি করতে প্রবলেম হচ্ছে তারা কি করবেন, প্রত্যেকবারের মতো একই কথা বলতে হচ্ছে কি, আপনার বিষয়টাকে ভালো করে পড়বেন, লাইন বাই লাইন পড়বেন, প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করবেন, তারপরে বিষয়টা যেটা বলেছে প্যাসেজের মধ্যে সেইটাকে যতক্ষণ না আপনার ব্রেন ম্যাপ তৈরি হচ্ছে, যতক্ষণ না আপনি বুঝতে পারছেন বিষয়টাকে, ততক্ষণ পর্যন্ত পড়ার পর যেই তৈরি হয়ে গেল বিষয়টা ব্রেন ম্যাপ, তারপরেই কিন্তু আপনি ফার্স্ট একটা সুইটেবল টাইটেল দেবেন। অবশ্যই কিন্তু টাইটেলটা সুইটেবল হওয়া দরকার, ঠিক আছে? টাইটেলটা সুইটেবল দিলেন, তারপরে কিন্তু যে বিষয়টা আপনি বুঝেছেন সেই বিষয়টাকে প্যাসেজের 1/3 করে কিন্তু লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবেই কিন্তু আমরা আমাদের এই যে প্রেসি প্যাসেজটা ছিল সেটাকে আমরা কমপ্লিট করে ফেললাম। আমাদের পরবর্তী হোম টাস্ক কী ছিল দেখুন, এটা একটা বঙ্গানুবাদ লিখতে দেওয়া ছিল। ভালো করে বিষয়টাকে পড়ুন, পড়ে মানে বোঝার চেষ্টা করুন, তারপর আমরা চেষ্টা করছি কি বলেছে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, বুঝতে পারছেন কি বলেছে? দেখুন এগোই তাহলে আমরা, কি বলছে ভালো করে বুঝবেন। দেখুন ফার্স্ট লাইনটা কি বলেছে, এখানে বলছে সেলফ কন্ট্রোল ইজ অ্যাট দি রুট অফ অল ভার্চুস। মানে সেলফ কন্ট্রোল মানে কি, আত্মসংযম, ঠিক আছে? আত্মসংযম কি, সেলফ কন্ট্রোল ইজ অ্যাট দি রুট অফ অল ভার্চুস। সমস্ত গুণের মূল হচ্ছে কি, এই যে ভার্চুস, অল ভার্চুস মানে সমস্ত গুণ, তার মূল রুট সেটা কি, সেটা হচ্ছে যে আত্মসংযম, ঠিক আছে? দেখুন কিভাবে লেখা হলো বিষয়টাকে, কি লেখা হলো, সমস্ত গুণের মূল হলো আত্মসংযম, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করুন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো কি দেখুন, এখানে বলা হলো লেট আ ম্যান গিভ, মানে লেট আ ম্যান গিভ, একজন মানুষকে কি বলছে, লেট আ ম্যান গিভ রেন। এই রেন মানে কি, নিয়ন্ত্রণ করা, ঠিক আছে? টু হিজ ইম্পালসেস মানে হচ্ছে আবেগ বা প্রেরণা বা ঝোঁক, ঠিক আছে? অ্যান্ড প্যাশনস মানে হচ্ছে যে ভাবাবেগ, ঠিক আছে? অ্যান্ড ফ্রম দ্যাট মোমেন্ট হি ইল্ডস আপ হিজ মরাল ফ্রিডম। ইল্ডস আপ মানে হচ্ছে কি, উপার্জন করা, ঠিক আছে? মোরাল ফ্রিডম মানে জানেন যে মোরাল ফ্রিডম, নৈতিক যে স্বাধীনতা, সেটাকেই বলা হয় মোরাল ফ্রিডম। তার মানেটা কি বলতে চাইছে, লেট আ ম্যান গিভ রেন টু হিজ ইম্পালসেস অ্যান্ড প্যাশনস। তার মানে একজন মানুষকে তার ঝোঁক বা ভাবাবেগের উপর নিয়ন্ত্রণ করতে দিন, ঠিক আছে? অ্যান্ড ফ্রম দ্যাট মোমেন্ট, এবং সেই মুহূর্ত থেকেই হি ইলস অফ হিজ মোরাল ফ্রিডম, সে তার নৈতিক যে স্বাধীনতা বোধ সেটা কিন্তু অর্জন করে, ঠিক আছে? বিষয়টা বোঝা গেছে? দেখুন আমরা কিভাবে লিখছি বিষয়টাকে ভালো করে বুঝবেন। কি বলা হলো ভালো করে দেখুন, এখানে বলা হচ্ছে একজন মানুষকে তার ঝোঁক এবং ভাবাবেগের ওপর নিয়ন্ত্রণ করতে দিন, এবং সেই মুহূর্ত থেকেই সে তার নৈতিক স্বাধীনতা বোধ অর্জন করে, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার হচ্ছে তাহলে কিভাবে করছি আমরা বিষয়টাকে। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করুন কি বলা হলো, এখানে বলা হলো দেখুন, হি ইজ ক্যারিড অ্যালং দি কারেন্ট অফ লাইফ, মানে তিনি জীবনের স্রোতে ভেসে বেড়ান, অ্যান্ড বিকামস দি স্লেভ, এবং দাসে পরিণত হন, অফ হিজ ডেজায়ার্স, তার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বা ইচ্ছার মানে তার যে ডেজায়ার্স আকাঙ্ক্ষা, তার সেই আকাঙ্ক্ষা দাসে পরিণত হন, ফর দি টাইম মানে আপাতত, বিইং টু বি মোর দ্যান অ্যান অ্যানিম্যাল, মানে কিনা যা কিনা একটা পশুর থেকেও বেশি, ঠিক আছে? একটা পশু যতটা তার আকাঙ্ক্ষার দাসে পরিণত হয় তার থেকেও কিন্তু বেশি, সেটাই বলা হচ্ছে কি, টু বি মোর দ্যান অ্যান অ্যানিমাল, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার হচ্ছে? দেখুন আমরা বিষয়টাকে কীভাবে লিখছি ভালো করে ফলো করুন। কি বলা হলো, এখানে বলছে তিনি জীবনের স্রোতে ভেসে বেড়ান এবং আপাতত জীবনের সব আকাঙ্ক্ষার দাসে পরিণত হন, যা পশুর থেকেও অধম, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবেই আমরা বিষয়টাকে করলাম। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য করবেন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো ম্যান রেসিস্ট হিজ ইনস্টিংক্টিভ ইম্পালস। এই যে রেসিস্ট মানে হচ্ছে প্রতিহত করা বা বাধা দেওয়া, ঠিক আছে? ইনস্টিংক্টিভ মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত বা সহজাত, ইম্পালস মানে হচ্ছে আবেগ বা প্রেরণা বা ঝোঁক, যেটা আগেও বললাম, ঠিক আছে? অ্যান্ড দিস ক্যান অনলি বি ডান বাই সেলফ কন্ট্রোল, এবং এই বিষয়টাকে কিভাবে করা যায়, সেলফ কন্ট্রোলের মাধ্যমে করা যায়। মানে কি, ম্যান রেসিস্ট হিজ ইনস্টিংক্টিভ ইম্পালস মানে মানুষ তার সহজাত যে প্রবৃত্তি সেটাকে কিন্তু সে প্রতিহত করে, অ্যান্ড দিস ক্যান অনলি বি ডান, এবং এইটা করা যেতে পারে কেবলমাত্র বাই সেলফ কন্ট্রোল, আত্মসংযমের মাধ্যমে, ঠিক আছে? বোঝা যাচ্ছে তাহলে? দেখুন আমরা বিষয়টাকে কিভাবে করলাম ভালো করে ফলো করুন। মানুষ তার সহজাত প্রবৃত্তিকে প্রতিহত করে এবং এটি কেবল আত্মসংযম দ্বারা করা যেতে পারে, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার হয়েছে তাহলে? আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করবেন কি বলা হচ্ছে এখানে। এখানে বলা হলো দাস মানে এইভাবে, ঠিক আছে? দাস এইভাবে, ইট ইজ দিস পাওয়ার মানে এই শক্তি, ইট ইজ দিস পাওয়ার এটা সেই শক্তি, হুইচ কনস্টিটিউটস
কনস্টিটিউট মানে হচ্ছে গঠন করে, ঠিক আছে, যেটা গঠন করে দি রিয়েল ডিস্টিংশন মানে সত্যিকারের যে পার্থক্য, ডিস্টিংশন সত্যিকারের পার্থক্য তৈরি করে বা কিসের মধ্যে, বিটুইন ফিজিক্যাল অ্যান্ড মোরাল লাইফ, মানে ফিজিক্যাল মানে হচ্ছে যে আপনার শারীরিক এবং মোরাল লাইফ মানে নৈতিক যে জীবন, সেই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য গঠন করে এই শক্তি এইভাবে, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার। দেখুন কিভাবে করা হলো বিষয়টাকে, এখানে করা হলো এইভাবে এই শক্তি শারীরিক এবং নৈতিক জীবনের মধ্যে প্রকৃত পার্থক্য গঠন করে, ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা। পরবর্তী সেন্টেন্সটা লক্ষ্য করবেন কি বলা হচ্ছে এখানে, দেখুন কি বলা হচ্ছে, ইন দি বাইবেল প্রেজ ইজ গিভেন মানে বাইবেলে বা শাস্ত্রে, ঠিক আছে, বাইবেলে না বলে আপনি শাস্ত্রে বলতে পারেন, ঠিক আছে, ইন দি বাইবেল বা বাইবেলে বা শাস্ত্রে প্রেজ ইজ গিভেন নট টু দি স্ট্রং ম্যান হু টেক্স আ সিটি, মানে শাস্ত্রে যারা কিনা শহরের উপর রাজত্ব করেন তাদের কিন্তু প্রশংসা করা হয় না, বাট টু দি কাদের করা হয়, বাট টু দি স্ট্রঙ্গার ম্যান সেই সমস্ত শক্তিশালী মানুষদেরকে করা হয়, হু রুলস হিজ ওন স্পিরিট যে নিজের আত্মা বা নিজের উদ্দীপনার উপর নিয়ন্ত্রণ করে, শাস্ত্রে কিন্তু তাকেই কিন্তু কি করা হয়, প্রশংসা করা হয়, ঠিক আছে, বোঝা যাচ্ছে বিষয়টা। দেখুন কিভাবে করা হলো বিষয়টাকে, ভালো করে ফলো করুন। শহরের উপর যারা রাজত্ব করেন শাস্ত্রে তাদের প্রশংসা করা হয় না, বরং যারা নিজের আত্মা বা উদ্দীপনার উপর নিয়ন্ত্রণ করেন তাদেরই প্রশংসা করা হয়, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে তাহলে। আচ্ছা পরবর্তী সেন্টেন্স লক্ষ্য করবেন কি বলা হচ্ছে এখানে, এখানে বলা হলো দি স্ট্রঙ্গার ম্যান ইজ হি, মানে এই শক্তিশালী মানুষটি তিনি, হু বাই ডিসিপ্লিন যে কিনা নিয়মাধীনভাবে এক্সারসাইজেস মানে অনুশীলন করে, কি অনুশীলন করে, আ কনস্ট্যান্ট কন্ট্রোল একটা কিনা কনস্ট্যান্ট কন্ট্রোল নিয়মিত একটা কন্ট্রোল কি করে, ওভার হিজ থটস তার চিন্তাভাবনার উপর, বিষয়টা বোঝা যাচ্ছে তাহলে কিভাবে করা হচ্ছে। দেখুন কিভাবে কি করা হলো, ভালো করে ফলো করুন কি বলছে, এই শক্তিশালী মানুষটি তিনি যিনি নিয়মিত নিয়মাধীনভাবে তার চিন্তাভাবনাগুলির উপর নিয়ন্ত্রণের অনুশীলন করেন, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে তাহলে। আচ্ছা পরবর্তী সেন্টেন্সে লক্ষ্য করবেন কি বলা হচ্ছে এখানে, এখানে বলা হলো হি স্পিচ অ্যান্ড হিজ অ্যাক্টস, মানে তার বক্তব্য এবং তার যে অ্যাক্টস, কিসের অ্যাক্ট, অফ দি ভিসিয়াস ডেজায়ার্স, ভিসিয়াস ডেজায়ার্স মানে কি, মানে দুশ্চরিত্র বা কুপ্রবৃত্তি, তার যে চিন্তা ভাবনা সেইটা মানে কুপ্রবৃত্তির যে কাজ সেইগুলি কি করে, দ্যাট ডিগ্রেডস যেটা কিনা অধপতিত করে, সোসাইটিকে, উড শ্রিঙ্ক ইন্টু ইনসিগনিফিক্যান্স, এই শ্রিঙ্ক ইন্টু ইনসিগনিফিক্যান্স মানে হচ্ছে কি তুচ্ছ হয়ে ওঠা, ঠিক আছে, সেটা তুচ্ছ হয়ে ওঠে কাদের সামনে, বিফোর আর সেলফ ডিসিপ্লিন মানে সেলফ ডিসিপ্লিন মানে হচ্ছে আপনার নিয়মনিষ্ঠ, ঠিক আছে, অ্যান্ড সেলফ কন্ট্রোল মানে আত্মনিয়ন্ত্রিত ম্যান ব্যক্তির সামনে, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে, পাটে পাটে বললাম। দেখুন কিভাবে করা হলো বিষয়টাকে, ভালো করে ফলো করবেন কি বলা হচ্ছে, দেখুন তার বক্তব্য এবং তার কুপ্রবৃত্তির যে কাজগুলি সমাজকে অধপতিত করে তা একটি নিয়মনিষ্ঠ ও আত্মনিয়ন্ত্রিত ব্যক্তির সামনে তুচ্ছ হয়ে উঠবে, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে তাহলে। আচ্ছা তারপরে লাস্ট লাইনটা কি বলছে ফলো করুন, এখানে বলা হচ্ছে বাই এক্সারসাইজ অফ দিস ভার্চুস মানে এই সমস্ত ভার্চুসগুলো এই সমস্ত গুণাবলীগুলো অভ্যাসের দ্বারা ওয়ান ক্যান বিল্ড আপ ওয়ানস ক্যারেক্টার, মানে একজন মানুষ তার প্রকৃত চরিত্র কিন্তু গঠন করতে পারে, ঠিক আছে, দেখুন সেইভাবেই লেখা হলো বিষয়টাকে, কি করা হলো, নিয়মিত এইসব গুণাবলীর অভ্যাসের দ্বারা একজন মানুষ তার প্রকৃত চরিত্র গঠন করতে পারে, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে তাহলে। তাহলে আপনাদের যাদের এখনো পর্যন্ত এই যে বঙ্গানুবাদ ক্লাসের প্রবলেম থেকে যাচ্ছে তারা কিন্তু ক্লাসটাকে প্রথম থেকে লক্ষ্য করুন, ভালো করে বুঝুন, তাহলে কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এইভাবেই কিন্তু আমাদের এই যে বঙ্গানুবাদ ক্লাসেসটা ছিল আমরা কমপ্লিট করে ফেললাম। আচ্ছা আমাদের পরবর্তী যে হোম টাস্কটা ছিল সেটা কি ছিল একবার দেখুন, এটা একটা সারাংশ লিখতে দেওয়া ছিল, বিষয়টা বাংলায় লেখা আছে সুতরাং প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে মানে বুঝিয়ে দেওয়ার কোনো প্রয়োজন আসবে না, আপনারা বিষয়টাকে ভিডিওটাকে পজ করে ভালো করে পড়ুন, পড়ে মানে বোঝার চেষ্টা করুন বারংবার, তারপরে আমরা চেষ্টা করছি কি বলেছে মানেটাকে বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে, বুঝতে পারছেন কি বলেছে। তাহলে এর মধ্যে কি বলতে চাইছে, এর মধ্যে বলতে চাইছে যে তরুণ প্রজন্ম যে অর্থাৎ তরুণ প্রজন্ম যারা কিনা প্রচণ্ড ইচ্ছা শক্তি প্রচণ্ড শক্তি বা সম্ভাবনার অধিকারী, তারা যদি অতীতকে আঁকড়ে ধরে বাঁচতে চায় তাহলে কিন্তু তার যে সেই শক্তি বা তাকে যে শক্তি দিয়েছে অর্থাৎ তার যে শক্তিদাতা তাদের কিন্তু অসম্মান করা হবে, এই বিষয়টা কিন্তু প্রথম দু এক লাইনে বললো, ঠিক আছে। তারপরে নতুন অর্থাৎ নতুন যে বর্তমান সেই নতুন বর্তমানের মধ্যে কিন্তু অতীতকে স্থান দেওয়া একটা নিরর্থক ব্যাপার,
অর্থাৎ অতীতের মোহ ত্যাগ করে বর্তমানের যে নতুন অধ্যায়, সেই বর্তমানে নতুন অধ্যায়কে গুরুত্ব দেওয়া উচিত বা বর্তমানে নতুন অধ্যায় সৃষ্টি করা উচিত। কিন্তু সেই জিনিসটা বাস্তবায়িত করতে গেলে কি হয়, যারা পুরাতনকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় তারা কিন্তু এমনকি আপনার বিদ্রোহ বা রক্তপাত পর্যন্ত ঘটায়, এবং সেইটাকে কন্ট্রোল করে কে, সেইটাকে সামাল দেয় কে, সেটাকে সামাল দেয় অবশ্যই তরুণ প্রজন্ম। তার মানে যদি আরও সহজ করে বিষয়টাকে বলতে চাই তাহলে কি বলতে হবে, তাহলে বলতে হবে যে বর্তমান সমাজ, এই বর্তমান সমাজের ভার কাদের উপর, অনন্ত শক্তি অর্থাৎ অনন্ত শক্তি ও সম্ভাবনার অধিকারী যে সমস্ত তরুণ প্রজন্ম, তাদের উপরেই কিন্তু এই বর্তমান সমাজের ভার ন্যস্ত হয়ে আছে। এবং এই বর্তমান সমাজের যে পরিবর্তন বা উন্নতি সাধন কেবলমাত্র বর্তমানের যে শক্তি, সেই বর্তমানের শক্তিকে কাজে লাগিয়েই কিন্তু করা যেতে পারে। সেক্ষেত্রে যদি অতীতের সার্থকতা বিচার করা হয় তাহলে কিন্তু সেটা নিরর্থক একটা কাজ হয়ে উঠবে, ঠিক আছে। কিন্তু তবুও মানুষের মন কি করে, সেই নিরর্থক অতীতকেই কিন্তু আঁকড়ে ধরে বাঁচতে চায়, বা তার জন্যও কিন্তু রক্তপাত বা বিপ্লব বা সংঘর্ষ করতেও কিন্তু সে পিছপা হয় না। আর সেই কারণেই কি, সেই কারণেই সেই সমস্ত পরিস্থিতিকে সামাল দিতে বা বর্তমানকে দুর্বার গতিতে ভবিষ্যৎ প্রজন্মের দিকে এগিয়ে নিয়ে যেতে বা ভবিষ্যৎকে সার্থক করতে চির তরুণ প্রজন্ম কিন্তু সর্বদা বদ্ধপরিকর। ঠিক আছে, এই বিষয়টা না এর মধ্যে বলতে চাইছে। তাহলে বিষয়টাকে যখন আপনারা ভালো করে বুঝেছেন তখন চেষ্টা করুন একটা সুইটেবল টাইটেল দেওয়ার। দেখুন আমরা টাইটেলটাকে কিভাবে দিচ্ছি, ভালো করে ফলো করবেন। কি টাইটেল দিলাম দেখুন, টাইটেলটা দিলাম কি, বর্তমানের সম্ভাবনায় অতীতের ভূমিকা নিরর্থক। এর মানেটা কি, বর্তমানের যে সম্ভাবনা, সেই বর্তমানের সম্ভাবনা কিন্তু বর্তমানের যে শক্তি তার মধ্যেই কিন্তু নিহিত আছে। সেই বর্তমান সম্ভাবনাতে কিন্তু অতীতের ভূমিকা কিন্তু নেই। তাই বলা হলো যে কি, বর্তমান সম্ভাবনায় অতীতের ভূমিকা নিরর্থক। ঠিক আছে, বা আপনি এই যে টাইটেলটাকে এরকমভাবেও দিতে পারতেন যে কি, বর্তমান সম্ভাবনায় তরুণ প্রজন্মের সার্থকতা বা বর্তমান সম্ভাবনায় তরুণ প্রজন্ম বদ্ধপরিকর। কেন, কারণ বিষয়টাকে যদি আপনি ভালো করে পড়ে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকে যারা, বা অতীতকে আঁকড়ে ধরে বর্তমানকে যারা চালিত করে, তাদের মধ্যে থেকে যখন সেই বর্তমানের যে বীজ, সেই বর্তমানের যে গুরুত্ব, সেইটা কিন্তু অতীতের প্রজন্ম থেকেই চলে আসছে। ফলে সেটাকে যখন হটাতে যাওয়া হয়, সেটাকে যখন বাদ দিতে যাওয়া হয়, তখন তারা কিন্তু কি করে, তারা কিন্তু বিপ্লব বা সংঘর্ষ কিন্তু করতে পিছপা হন না, এবং তখনই কিন্তু যে তরুণ প্রজন্ম তারাই কিন্তু এগিয়ে আসে। এবং সেই কারণেই তাদের তরুণ প্রজন্মের ভূমিকাও কিন্তু এখানে আপনি টাইটেলের মধ্যে দিতে পারেন। ঠিক আছে, বিষয়টা বোঝা গেছে। আচ্ছা, আমরা আনসারটা কিভাবে লিখছি ভালো করে ফলো করবেন। দেখুন কিভাবে কি বলা হলো, ভালো করে বুঝবেন কি বলা হচ্ছে। এখানে বলা হলো, দেখুন, বর্তমান সমাজের ভার অনন্ত শক্তি ও সম্ভাবনার অধিকারী তরুণ প্রজন্মের উপরেই ন্যস্ত। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তারপরে দেখুন, বর্তমান সমাজের পরিবর্তন বা উন্নতি সাধন কেবল বর্তমানের শক্তিতেই আবদ্ধ। সেক্ষেত্রে অতীতের সার্থকতা বিচার নিরর্থক। ঠিক আছে, বোঝা যাচ্ছে। কিন্তু তবুও মানুষ নীরব অতীতকে আঁকড়ে রাখার জন্য রক্তপাত, বিপ্লব বা সংঘর্ষ করতেও পিছপা হন না। আর সেই পরিস্থিতিকে সামাল দিতে এবং বর্তমানকে দুর্বার গতিতে এগিয়ে ভবিষ্যৎকে সার্থক করতে চির তরুণ প্রজন্ম সর্বদা বদ্ধপরিকর। ঠিক আছে, বিষয়টা বোঝা গেছে। তাহলে যাদের এখনও পর্যন্ত এই সারাংশে প্রবলেম থেকে যাচ্ছে, একই রকমভাবে ইংলিশের প্রেসি যেমন করছেন সেরকমভাবেই বারংবার পড়বেন। বারংবার পড়ার পরে যে ব্রেন ম্যাপটা তৈরি হবে, সেই ব্রেন ম্যাপ অনুযায়ী কিন্তু ফার্স্ট একটা সুইটেবল টাইটেল দেবেন। টাইটেল অবশ্যই সুইটেবল হওয়া চাই, কিন্তু কেন, কারণ টাইটেলের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে যে আপনি কি লিখতে চলেছেন। টাইটেল পড়েই কিন্তু বোঝা যাবে যে আপনি ভিতরে কি লিখেছেন। তাহলে টাইটেলটা কিন্তু অবশ্যই সুইটেবল হওয়া চাই। ঠিক আছে, টাইটেলটা সুইটেবল দিলেন, তারপরে যে বিষয়টা আপনি বুঝেছেন, অর্থাৎ প্যাসেজের মধ্যে যে বিষয়টা বলা আছে সেই বিষয়টা কিন্তু নিজের ভাষায় 1/3 করে লিখবেন। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এইভাবে আমরা আমাদের আজকে যে সমস্ত টাস্কগুলো ছিল সেগুলোকে সব কমপ্লিট করে ফেললাম। আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করুন। তাহলে আমরা এতদিন ধরে যেভাবে আপনাদের পাশে থেকে এসেছি, এতদিন ধরে যেভাবে আপনাদেরকে এই সমস্ত ক্লাসগুলো উপহার দিয়ে এসেছি, আগামীতেও কিন্তু এরকমভাবে এত উদ্যমের সাথে কিন্তু দিতে থাকবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করলাম। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।